সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। আমরা সবাই জানি সবুজ উদ্ভিদই একমাত্র খাদ্য তৈরি করতে পারে। আমরা এও জানি যে আমরা প্রাণীরা সকলেই সবুজ উদ্ভিদের উপরে খাদ্য এবং শক্তির উপর নির্ভরশীল, কারণ আমরা খাদ্য তৈরি করতে পারি না, কি তাই তো? কিন্তু এই খাদ্য খাদকের সম্পর্ক অনুযায়ী কোনো একটি অঞ্চলের বাস্তুতন্ত্রে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক সমস্ত খাদকদেরকে ক্রমিক পর্যায়ে গ্রাফিক্যালি সাজালে কি আকার নেবে সে সম্বন্ধে কি কোনো ধারণা আছে তোমাদের? চলো তাহলে আজ আমরা আলোচনা করি বাস্তুতান্ত্রিক পিরামিড নিয়ে। কোনো একটি বাস্তুতন্ত্রের পুষ্টিস্তর ও খাদ্য শৃঙ্খলের ভিত্তিতে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক ও সর্বোচ্চ খাদকদের সংখ্যা, জীবভর বা শক্তির পরিমাণ অনুযায়ী ক্রমিক পর্যায়ে বা গ্রাফিক্যালি সাজালে যে কাল্পনিক পিরামিড গঠিত হয় তাকেই বাস্তুতান্ত্রিক পিরামিড বলে। কি ভাবছো তো যে বাস্তুতান্ত্রিক পিরামিডের সঙ্গে হঠাৎ পিরামিড শব্দটা জুড়ে দেওয়া হয়েছে কেন? ক্রমিক পর্যায়ে সাজানোর সময় সবচেয়ে নিচের স্তরে থাকে উৎপাদক, উৎপাদকের উপর নির্ভরশীল প্রাণীরা প্রাথমিক খাদক হিসেবে তার উপরের স্তরে থাকে। ক্রমশ খাদ্য খাদকের সম্পর্ক অনুযায়ী গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ পুষ্টি স্তরে থাকে সর্বোচ্চ খাদক। এবং এই সংখ্যা উৎপাদকের সবচেয়ে বেশি, সর্বোচ্চ খাদকের সবচেয়ে কম, মানে ক্রমান্বয়ে কমতে থাকে। ফলে ক্রমিক পর্যায়ে বা গ্রাফিক্যালি সাজালে আমরা একটা পিরামিডের আকৃতি পাই। এই কারণেই একে বাস্তুতান্ত্রিক পিরামিড বলে। কি বোঝা গেল তো? বিজ্ঞানী চার্লস এলটন 1927 সালে প্রথম খাদ্য পিরামিড উদ্ভাবন করেন। বাস্তুতান্ত্রিক পিরামিড প্রধানত তিন রকমের: সংখ্যার পিরামিড, পিরামিড অফ নাম্বার; শক্তির পিরামিড, পিরামিড অফ এনার্জি; জীবভর পিরামিড বা পিরামিড অফ বায়োমাস। শক্তির পিরামিড: বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে উৎপাদকেরা যে পরিমাণ শক্তি অর্জন করে তার সবটাই প্রাথমিক খাদকে সঞ্চারিত হয় না। তেমনি প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক ও গৌণ খাদক থেকে প্রগৌণ খাদকে শক্তি প্রবাহ ক্রমশ হ্রাস পেতে থাকে। ফলে ক্রমিক পর্যায়ে বা গ্রাফিক্যালি সাজালে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদকের আমরা ক্রমান্বয়ে হ্রাস দেখতে পাই বা একটা পিরামিডের আকার দেখতে পাই। ফলে বলা যেতে পারে যে শক্তির পিরামিড সর্বদা খাড়া বা ঊর্ধ্বমুখী হয়, কখনো উল্টো হয় না। কেন বলো তো? মনে আছে তো তোমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা, যে শক্তির রূপান্তর কালে কিছু শক্তির অপচয় ঘটে। এখানে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তির স্থানান্তর কালে কিছুটা শক্তি তাপ শক্তি রূপে অপচয় ঘটে। আর এছাড়াও প্রতিটা পুষ্টি স্তরে যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের বিপাকীয় ক্রিয়া পরিচালনা করবার জন্য, বেঁচে থাকার জন্য, তাদের জন্য তো কিছুটা শক্তি ব্যবহৃত হয় বা খরচ হয়ে যায়। ফলে এই শক্তির পিরামিড সর্বদাই ঊর্ধ্বমুখী হয় বা খাড়া হয়। শক্তির পিরামিডের একক হলো কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর। এবার চলে আসি সংখ্যার পিরামিড। কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরের জীবদের খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে সাজালে যে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত জীবদের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে, কিন্তু আকৃতিতে ক্রমশ বৃদ্ধি পায়। দেখো, এখানে একটা পিরামিডের কথা বলা হয়েছে, জলাজু পিরামিড, যার সর্বনিম্ন স্তরে রয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটনদের উপর নির্ভরশীল ক্রাস্টেশিয়ানদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম। আবার ক্রাস্টেশিয়ানদের উপর নির্ভরশীল হেরিং মাছের সংখ্যা তুলনামূলকভাবে কম, ম্যাকারেল মাছের সংখ্যা আরও কম, এবং সর্বোচ্চ স্তরে রয়েছে হাঙর, যার সংখ্যা অনেক কম। ফলে আমরা উল্লম্ব পিরামিড দেখতে পেলাম। কিন্তু ধরো তো একটা বট গাছের বাস্তুতন্ত্র নিয়ে যদি আলোচনা করি, একটি মাত্র বট গাছ, কিন্তু তাতে অনেক কীটপতঙ্গ থাকে এবং এই কীটপতঙ্গদের ভক্ষণ করা পাখিদের সংখ্যা ক্রমাগত কমতে থাকে। তাহলে এখানে গ্রাফিক্যালি যদি আমরা সাজাই পুষ্টি স্তরকে সংখ্যা অনুযায়ী, কেমন পিরামিড পাবো বলো তো? মাকু আকৃতির পিরামিড। কি মজা লাগছে, তাই তো? আবার ধরো উৎপাদকের থেকে তৃণভোজী প্রাণীদের সংখ্যা বৃদ্ধি পায়, তৃণভোজী প্রাণীদের উপর নির্ভরশীল পরজীবী প্রাণীদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। আবার পরজীবীদের তুলনায় অতি পরজীবী প্রাণীদের সংখ্যা আরো বেশি। কেন বলতো? কারণ এই পরজীবী আর অতি পরজীবী প্রাণীদের আয়ুকাল অনেক কম এবং প্রজনন ক্ষমতা
অনেক বেশি হয়। ফলে সংখ্যা অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আমরা উল্টানো পিরামিড দেখতে পাবো। কি বোঝা গেল তো? সংখ্যার পিরামিডের একক হলো সংখ্যা পার বর্গমিটার পার বছর। এবার চলে আসি জীবভর বা বায়োমাসের পিরামিড। জীবভর বা বায়োমাস কাকে বলে তোমাদের কোনো ধারণা আছে? কোনো জীবদেহের মধ্যে কতখানি জৈব বস্তু আছে তাকেই বলা হয় সেই জীবের বায়োমাস বা জীবভর। কোনো খাদ্য শৃঙ্খলে নির্দিষ্ট সময়ে একক আয়তন স্থানে সজীব বস্তুর শুষ্ক ওজনই হলো বায়োমাস বা জীবভর। পিরামিডে উৎপাদকের অপেক্ষা খাদকদের জীবভর সাধারণত হ্রাস পেতে থাকে। যেমন ধরো অরণ্যের বাস্তুতন্ত্র, এখানে উৎপাদকের মধ্যে প্রকৃত উৎপাদন যদি 1000 কেজি হয় তাহলে সেই 1000 কেজি উদ্ভিদ বা উদ্ভিদজাত পদার্থ প্রাথমিক খাদকরা গ্রহণ করলে তার কেবলমাত্র 100 কেজি বায়োমাস হিসাবে সঞ্চিত থাকবে। একইভাবে প্রাথমিক খাদকদের উপর নির্ভরশীল গৌণ খাদকেরা যদি এই 100 কেজি খাদ্য ভক্ষণ করে তাহলে বায়োমাস হবে তাদের 10 কেজি এবং সর্বোচ্চ খাদক মানে এর ওপরের স্তরে হবে 1 কেজি। কেন বলো তো? কারণ প্রতিটি স্তরে যে জীবেরা বিরাজমান তাদের নিজেদের বিপাকীয় ক্রিয়া পরিচালনা করবার জন্য তো কিছুটা শক্তি ব্যয় হয়ে যাচ্ছে, তাই না? আর কিছুটা শক্তি তাপ শক্তি রূপেও অপচয় ঘটছে। ফলে এখানে ক্রমান্বয়ে জীবভর কমতে থাকে, অর্থাৎ আমরা খাড়া বা উল্লম্ব পিরামিড দেখতে পাই। কিন্তু এর ব্যতিক্রমও আছে, সামুদ্রিক পিরামিড। দেখো এখানে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা কম, তুলনামূলকভাবে জুপ্ল্যাঙ্কটনের সংখ্যা বেশি। আবার এই জুপ্ল্যাঙ্কটনের উপর নির্ভরশীল বড় আকারের মাছ, তিমি মাছ, এদের সংখ্যা অনেক কম হয়। কি অবাক লাগছে না যে কি করে এরকম উল্টানো পিরামিড সম্ভব? সম্ভব, সম্ভব। কেন সম্ভব বলো তো? কারণ এই ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ্ল্যাঙ্কটনদের আয়ুকাল, গড় আয়ু অনেক কম এবং এদের প্রজনন ক্ষমতা অনেক বেশি। আর তুলনামূলকভাবে বড় আকারের মাছেদের গড় আয়ু অনেক বেশি আর বৃদ্ধি অনেক ধীরে ধীরে হয় এবং প্রজনন ক্ষমতাও অনেক কম। ফলে কি হয়, ফাইটোপ্ল্যাঙ্কটনের বায়োমাস কোনো একটা নির্দিষ্ট সময়ে কম হলেও তার টার্নওভার বা প্রতিস্থাপন বেশি হয় বলে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকা ওপরের স্তরের প্রাণীরা তার উপর নির্ভর করতে পারে। অর্থাৎ সামুদ্রিক বাস্তুতন্ত্র কিন্তু উল্টানো হতে পারে। কি বোঝাতে পারলাম তো? উল্টানো পিরামিড সাধারণত জলজ জীবেদের মধ্যে বা পরভোজী জীবেদের মধ্যেই লক্ষ্য করা যায়। আচ্ছা, একটা মজার প্রশ্ন করি, একটা বড় গাছে পোকামাকড়ের সংখ্যা কত হতে পারে বলো তো? বেশি হবে তো? আবার এই পোকামাকড়ের উপর নির্ভরশীল ছোট ছোট পাখির সংখ্যা কেমন হবে? আর ছোট পাখিদের উপর নির্ভরশীল বড় পাখির সংখ্যাই বা কেমন হবে? তাহলে এই একটি বড় গাছে সংখ্যা অনুযায়ী যদি আমরা ক্রমান্বয়ে বা গ্রাফিক্যালি সাজাতে চাই তাহলে কি আকৃতির পিরামিড পাবো? একটু ভেবে বলো তো। আরেকটা প্রশ্ন, এটি খাদ্য শৃঙ্খলে মানুষ কতগুলি ট্রফিক স্তরে বিরাজ করতে পারে? কি কোনো ধারণা আছে? আমরা মানুষরা তো উদ্ভিদ, শাকসবজি বা উদ্ভিদজাত পদার্থ খেয়ে থাকি। আবার একই সঙ্গে আমরা প্রাণীজ পদার্থ যেমন দুধ, ডিম খেয়ে থাকি। আবার একইভাবে আমরা মাছ বা মাংসও খেয়ে থাকি। তাহলে মানুষের অবস্থান কিন্তু প্রাথমিক খাদকের জায়গাতেও হতে পারে, গৌণ খাদকের জায়গাতেও হতে পারে, প্রগৌণ খাদকের জায়গাতেও হতে পারে। কি তাই তো? বাস্তুতান্ত্রিক পিরামিডের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই মাত্র আলোচনা করলাম মানুষ কিন্তু 3টে শক্তি স্তরে বিরাজ করতে পারে। আরো একটা উদাহরণ দিই, এই যে পাখিরা, তারা দানাশস্য খেয়ে বেঁচে থাকে, উদ্ভিদজাত পদার্থ খেয়ে বেঁচে থাকে। আবার একই সঙ্গে তারা কীটপতঙ্গ বা অন্যান্য ছোট ছোট প্রাণী খেয়েও বেঁচে থাকে। তাহলে তারা কিন্তু প্রাথমিক খাদক, তৃণভোজী, আবার একই সঙ্গে গৌণ খাদকের স্তরেও বিরাজমান। বাস্তুতন্ত্রে একটি সরল খাদ্য শৃঙ্খলকে ধরা হয় প্রকৃতিতে, যার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। খাদ্য জালকে বাস্তুতান্ত্রিক পিরামিডের আওতায় আনা হয়নি। কি তোমাদের আলোচনা আজ কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য বায়োলজি উইথ ববিতা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো তোমরা সবাই। আজ এখানেই শেষ করছি।